প্রায় প্রত্যেকটা অনলাইনেই আবুল কালাম আজাদ মজুমদার একটি খবর যে ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। এটা নিয়ে একটু মন্তব্য করবেন। সঙ্গে আরেকটি বড় খবর, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল এবং এটি সরবরাহ করবে পুলিশ। আজকে আপনাদের প্রেস উইং থেকে এটি জানানো হয়েছে। এটি যদি আরেকটু বিস্তারিত আমাদেরকে জানান, কি ধরনের প্রোটোকল? জি, ধন্যবাদ। প্রথমত আপনি যেটা জানতে চেয়েছেন শরীফ ওসমান হাদির বিষয়টা, ওনার অবস্থা অপরিবর্তিত গতকাল পর্যন্ত যেরকমটা আমরা দেখেছি বা শুনেছি ডাক্তারদের কাছে সেরকমই আছেন। কিন্তু ওনাকে বিদেশ নিয়ে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন আছে এবং সেটা ডাক্তারদের ছাড়পত্রের পরেই কিন্তু এই সিদ্ধান্তটা হয়েছে। আগামীকাল সরকারি খরচে ওনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। এটা আমাদের আজকে এটা নিয়ে একটা মিটিং হয়েছে, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন উপদেষ্টা ছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। ওনারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে ওনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুরের ডক্টরের সঙ্গে নিশ্চয়ই সেই কমিউনিকেশনটা হয়েছে? হ্যাঁ, সিঙ্গাপুর ছাড়াও আরও দু একটা দেশের ডাক্তারদের সাথেই আসলে ওনার ব্যাপারে যোগাযোগ হয়েছে। ওনার মেডিকেল কন্ডিশন শেয়ার করা হয়েছে, তাদের পরামর্শ নিয়েই শেষ পর্যন্ত সিদ্ধান্তটা হয়েছে যে ওনাকে সিঙ্গাপুর নেওয়া হবে। জি, আমরা ভালোটাই আসলে আশা করি নিশ্চয়ই। আর আরেকটি খবর যেটি আমরা আজকে খবরেও দেখেছি, প্রথম আলো হেডলাইন করেছে, রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করবে পুলিশ। এই প্রোটোকলের মধ্যে আসলে নিরাপত্তা প্রোটোকলের মধ্যে কি কি অন্তর্ভুক্ত রাখা হচ্ছে? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের অসংখ্য রাজনৈতিক কর্মী আছে, অনেকগুলো রাজনৈতিক দল এবার জাতীয় নির্বাচনে অংশ নেবে। আমরা আশা করছি যে আমাদের অনেক প্রার্থীও থাকবে, যেহেতু এই নির্বাচনটা নিয়ে মানুষের প্রত্যাশা বেশি। এবং এটা তো কারো অজানা নয় যে এই নির্বাচনে একটা থ্রেট আছে। সবসময় আমরা শুনি যে ধরেন আপনার যে নির্বাচনে যারা বিভিন্ন পক্ষ বিপক্ষ তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, কিছু ভায়োলেন্স হয়, কিন্তু এইবার আসলে থ্রেটটা একটু ভিন্ন লেভেলের। থ্রেট অ্যাসেসমেন্টটাও যখন আগে থেকে করা হয়েছে তখন আপনারা দেখেছেন, সবাই জানেন যে নির্বাচনটাকে বানচাল করার জন্য এক ধরনের অপচেষ্টা আছে এবং এটা কোনো রকম রাগ ছাড়াই অনেকটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে নির্বাচন বানচাল করার জন্য একটা পক্ষ উঠে পড়ে লেগেছে। তো এই থ্রেটটার পর তাছাড়া তফসিল ঘোষণার পরে আমাদের নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী, তারপর হামলার পরে খুব স্বাভাবিক কারণেই একটা ভয়ের বার্তা অনেকের কাছে হয়তো পৌঁছে যেতে পারে। কেউ কেউ হয়তো শঙ্কিত হয়ে উঠতে পারে নিজেদের নিরাপত্তা নিয়ে। এই কারণেই সরকার মনে করেছে যে প্রার্থীদের জন্য বা সম্ভাব্য রাজনৈতিক কর্মী, শুধু প্রার্থী না, প্রার্থীদের যা এজেন্ট আছে নির্বাচনী প্রচারণার সময় তাদের অনেক মানুষের সমাগম হবে। সো এইসব বিবেচনায় তাদের জন্য একটা নিরাপত্তা প্রোটোকল যাতে ঠিক করা যায়, এটা পুলিশের পক্ষ থেকে চিন্তা ভাবনা করা হয়েছে। আপনার হয়তো প্রত্যেককে ব্যক্তিগতভাবে পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না, এত সংখ্যক পুলিশ আমাদের নেই, কিন্তু তারপরেও প্রত্যেকের নিরাপত্তা যাতে এনশিওর করা হয়, এই প্রোটোকলের আওতায় আসলে 5টা বিষয়কে প্রথমত চিহ্নিত করা হয়েছে। প্রার্থীদের বা রাজনৈতিক কর্মী যারা, তাদের বাসস্থান, তাদের কার্যালয়, তাদের চলাচল, তাদের নির্বাচনী প্রচারণা এবং সাইবার স্পেসে তাদেরকে যাতে হামলা কেউ না করতে পারে, এটার প্রত্যেকটা বিষয়টাকে আলাদা করে আপনার প্রার্থীরা কিভাবে আসলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবেন বা কোন পর্যায়ে তারা কোন থ্রেটেন ফিল করলে অ্যাকচুয়ালি পুলিশি সহায়তা চাইবেন, কখন পুলিশ তারা কল করবেন, কিভাবে কল করবেন, এই বিষয়ে তাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হবে। এটাকে আপনি প্রোটোকলও বলতে পারেন বা এটা আপনি যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চান তাহলে এটাকে আপনি সিকিউরিটি অ্যাওয়ারনেস বলতে পারেন। কারণ আপনি দেখেন যে ওসমান হাদির উপর যে আক্রমণটা হয়েছে, ওসমান হাদির উপর থ্রেট ছিল, এটা ওসমান হাদি নিজেও জানতেন, পুলিশও জানতো, কিন্তু ওসমান হাদি কিন্তু কোনো সিকিউরিটি চাননি। এবং আপনি দেখেছেন যারা সম্ভাব্য সন্দেহভাজন তারা কিন্তু প্রায় 15 দিন ধরেই ওনার কিন্তু আশেপাশে ছিলেন। এবং এমনটাও জানা গেছে যে যেদিন তারপর আক্রমণ হয়েছে তারা তো তার প্রচার অভিযানে ছিলেনই এবং তাকে সেদিন সকালে কিন্তু মেসেজ দিয়েছেন যে আপনার সাথে আজকে দেখা করব। তো এইরকম যখন হয় তখন তো একজন প্রার্থী তাকে সন্দেহ সংশয় নাও করতে পারে, কারণ তা মনে হয় যে আপনজন, সমর্থক, পরিচিত। সো কোন পর্যায়ে গেলে সন্দেহটা উদ্রেক হওয়া উচিত, আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেসটা আসলে সবার একরকম না। সো এইটা যাতে বাড়ে
অ্যাওয়ারনেসটা এবং এ বিষয়ে যাতে দ্রুত আইনি সহায়তা বা পুলিশি সহায়তা চাইতে পারেন, সেজন্য একটা স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল ঠিক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা রাজনৈতিক দলগুলোর কাছে সরবরাহ করবে। ব্যক্তিগতভাবে হয়তো এটা সরবরাহ করা সম্ভব না, রাজনৈতিক দলগুলো তাদের দলীয় সমর্থক কর্মী তাদের কাছে এটা প্রোভাইড করবে। জি, আমরা একটু অতিথিদের যুক্ত করে নিই। নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, একই সঙ্গে শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি, অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদের সবারই একটু মন্তব্য নেব, কারণ আমরা এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে আসলে সবার মধ্যেই এক ধরনের শঙ্কা। সেটা যদি আপনি বলেন যে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন সাধারণ ভোটারেরও একটা কনসার্ন তৈরি হয়েছে নির্বাচনে নিরাপত্তা, এমনকি আজকে সরকার রাজনৈতিক দলগুলোর জন্য যে একটা প্রোটোকল পুলিশ সরবরাহ করতে যাচ্ছে সেটাও আমাদেরকে জানিয়েছে, এবং আবুল কালাম আজাদ মজুমদার সেটা একটু ব্যাখ্যা করছিলেন। হুমায়রা নূর, আপনার বক্তব্য দিয়ে একটু শুরু করি। যদি একটু ছোট ছোট করে বলেন, আমরা আসলে বিরতির আগে সবার কথাই একটু শুনতে পাবো। দেখেন, আমরা তো এই নতুন বাংলাদেশে অভ্যুত্থানের পর আমরা যেই বাংলাদেশ এক্সপেক্ট করেছিলাম, যেই বাংলাদেশের কল্পনা করেছিলাম, যেই বাংলাদেশে মানুষ এই স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে না, আমাদের সেই ভীতিটা হয়তো আর থাকবে না যে আমরা রাজনৈতিক ভিন্নমত হওয়ার কারণে গুম হব, মিথ্যা মামলার শিকার হব, খুন হয়ে যাব। এই আশঙ্কাটা তো আমাদের থাকার কথা ছিল না, না? কিন্তু আমাদের এই বাংলাদেশে অভিভাবকত্বের দায়িত্ব যেই অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হয়েছে, তারা সেই দায়িত্বে কতটা সিরিয়াসলি নিয়েছে এবং কিভাবে সেই দায়িত্বটা পালন করেছে সেটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। তখন আরো বেশি প্রশ্নবিদ্ধ হয় যখন দিনে দুপুরে একটা ঢাকা শহরের একটা ব্যস্ততম রাস্তায় শরীফ ওসমান হাদিকে এইভাবে গুলি করা হয়, এবং যাকে সন্দেহ করা হচ্ছে তাকে কিছুদিন আগেই জামিনে মুক্ত করা হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ দায়িত্বশীল একজনের তত্ত্বাবধানে। ধরেন উনি সিনিয়র হিয়ারিং করেছেন আইনজীবী হিসেবে। তো আমার এখানে একটা দুঃখের জায়গা, সেটা হচ্ছে ধরেন যেই রাজনৈতিক দলেরই দায়িত্বশীল আইনজীবী এই কাজে অংশগ্রহণ করেছেন, এই জামিনের দায়িত্বটা নিয়েছেন, আমি বলবো যে আমি কোনো নির্দিষ্ট দলের জন্য বলবো না, আমি যেহেতু একজন আইনজীবী, আরেকজন আইনজীবী হিসেবে আমি জানি যে কারো মামলা নেয়ার অধিকার আমার আছে। আবার যে কোনো অপরাধী তার বিচার প্রার্থী হয়ে তাকে নিজেকে ডিফেন্ড করার রাইটও তার আছে। কিন্তু দিন শেষে এই অভ্যুত্থান মাত্র 1 বছর আগে হয়েছে, এবং কারা আমাদের ভাইদের হত্যা করেছে, কারা নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে, শিশুদের হত্যা করেছে, এতগুলো মানুষকে পঙ্গু করে দিয়েছে জীবনের মতো, কাদের হাতে অস্ত্র ছিল সেগুলা কিন্তু মানুষ দেখেছে। তাদের পক্ষে আপনি দাঁড়াবেন কিনা সেইটা কিন্তু আপনাকে বিবেকের আয়নায় দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত। তারপরে আপনি নিজেকে উত্তর দেওয়া উচিত যে হ্যাঁ। তাহলে একটু নাজমুল হাসানের কাছে একটু যাই এই প্রসঙ্গে, এই যে প্রসঙ্গটা আপনি আনলেন, নাজমুল হাসান যদি একটু ছোট করে 2 মিনিটে উত্তর দেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমরা হাদির উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এটা তীব্র নিন্দা জানাই, কারণ হাদি জুলাই আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। আর অ্যাডভোকেট হুমায়রা আপু যেটা বললেন, আসলে আইনজীবীরা কিন্তু বিচারক না, আইনজীবীদের ক্ষমতা নাই কোনো আসামিকে জামিন দেবে বা ফাঁসি দিবে। আইনজীবীরা কোনো আসামির পক্ষে দাঁড়াতে পারেন, এটা তার পেশাগত দায়িত্ব, ঠিক আছে? কাজেই কোন আইনজীবী কোন আসামির পক্ষে দাঁড়িয়েছে এটা খুব একটা ম্যাটার করে না বা ইম্পর্টেন্ট বিষয় না, বরং সেই অপরাধী যে কিলিং করার জন্য যে মেতে উঠেছে বা অপরাধ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত তাকে আগে শনাক্ত করা এবং দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। আসলে আমাদের টোটাল রাষ্ট্রযন্ত্রটাই কিন্তু এমন একটা অবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়েছে যে একজন ভয়ঙ্কর অপরাধীও 3-4 মাসের মধ্যে এই 16-17 বছর ধরেই জামিন পেয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা যারা এই 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের করেছি রাজপথে, আমাদের জামিন কিন্তু এই 3-4 মাসে হয়নি, আমাদেরকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে আপু। সেজন্য আমি যেটা বলছি যে আসলে কোন আইনজীবী তার পক্ষে দাঁড়িয়েছে, আমি একটু অ্যাড করতে পারি? অবশ্যই অ্যাড করতে পারেন, অবশ্যই আপু।
আপনি যেটা বলছিলেন যে কে তার জন্য দাঁড়িয়েছে উনি বিচারক না, সেজন্য উনার উপর এই দায় বর্তায় না। দুটো জিনিস আমি উল্লেখ করতে চাই। সুপ্রিম কোর্টে যখন কেউ জামিনের জন্য দাঁড়ায় সেক্ষেত্রে একটা নিয়ম আছে, সিনিয়র হিয়ারিং কেন করা হয়। যখন একজন সিনিয়র আইনজীবীর দায়িত্ব নিয়ে একজনের পক্ষে দাঁড়ায় তখন কোর্ট তার সম্মানে তার যে আবেদন সেইটা অনেক সময় গ্রাহ্য করেন। এই জন্যই তো সাধারণ যারা বিচার প্রার্থী তারা একজন সাধারণ আইনজীবী বা সিনিয়র আইনজীবীকে যদি 10 টাকা দিয়ে নিয়ে যায়, সিনিয়র আইনজীবীকে নিয়ে যায় 200 টাকা দিয়ে। বাস্তব এটা এক। আর সেইখানে আমি উত্তর দিয়েছিলাম যে বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে আর্থিক বিষয় বা আমার পেশাগত যে অধিকার সেটা আমি চর্চা করব না আমি আমার বিবেককে আগে প্রশ্ন করব। আর তৃতীয় হচ্ছে এই যে ধরেন বিচারকগণের কথাই যদি আমি বলি, এই কথা যখন আসিফ নজরুল স্যার বলেছিলেন তখন আসিফ নজরুল স্যার অনেক সমালোচিত হয়েছেন, কিন্তু আজকে আমি বলবো যে ধরেন এই বিচার ব্যবস্থায় যেই বিচারকগণ স্বঘোষিতভাবে বলেছিলেন, আমি স্পষ্টভাবে বলছি যে এই বিচারকগণ স্বঘোষিতভাবে বয়ান দিয়েছেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, আজকে সেই স্বৈরাচারী শাসকের পক্ষের শক্তি সেই একই বিচারকগণ যারা স্বৈরাচারী শাসকের পক্ষে আপনার মতো ধরেন যেই ভাইয়েরা গত 17 একটা বছর বিরতি জেল নিতে জুলুম হচ্ছে সহ্য আমাকে। করেছেন, তারা কিন্তু এখনো তাদের চেয়ারে আছেন। তাদের ধন্যবাদ। নিশ্চয়ই উত্তর দেবেন। নাজমুল হাসান, আপনার কাছে আসবো আমি।